হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরজান স্টোরিজে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। গত মাসে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ নামে পরিচিত এবং আমার একজন বিশেষ শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর সলিমুল্লাহ খানের জন্মস্থান মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপ নামই শুনেছি, এ দ্বীপ সম্পর্কে জিরো নলেজ নিয়েই সমুদ্রপথে যাত্রা শুরু করলাম মহেশখালীর উদ্দেশ্যে। তো চলুন, আমি যা দেখেছি তা আপনাদেরকেও দেখাই। এতে করে ডিসিশন নিতে সহজ হবে যে আগামীতে মহেশখালী যাবেন কি যাবেন না। সো লেটস গো। 5বারের কক্সবাজার ভ্রমণে এসে প্রথমবারের মতোই মহেশখালী যেতে মন চাইল। তো নাস্তা সেরে চলে আসলাম কক্সবাজার জেটিতে। এখান থেকে স্যালো বোট, প্যাডেল বোট, স্পিড বোট যায় মহেশখালীর উদ্দেশ্যে। বাহন অনুযায়ী এক একটার ভাড়া এক এক রকম। জেটিতে এসে মহেশখালীগামী দুই রকম লোক দেখলাম। কেউ আগে গিয়েছে আর কেউ বা নতুন যাচ্ছে। যারা গিয়েছে তাদের ভাষ্যমতে পালের জায়গায় মহেশখালী। খামাখা টাকা নষ্ট, সময় নষ্ট, রোদে পুড়ে চেহারা নষ্ট, এসবে হলো তাদের মুখ নষ্ট, আর আমার হলো কান নষ্ট। সব নষ্টের পাপ গিয়ে পড়ল স্পিড বোটের উপর। পরিণাম, মাঝ সমুদ্রে স্পিড বোটই হলো নষ্ট। আল্লাহর বিশেষ রহমতে বেশি দূর এগোয়নি। নষ্ট স্পিড বোট নিয়ে আবারও জেটিতে ফেরত এসে বিশাল ক্যাচাল শেষে আরেকটি স্পিড বোট নিয়ে পুনরায় রওনা হলাম মহেশখালীর উদ্দেশ্যে। আপডাউন ভাড়া জনপ্রতি 160 টাকা। খোলা আকাশের নিচে সমুদ্রের দুষ্টশান্ত পরিবেশে আশপাশের প্রকৃতি উপভোগ করতে করতে ছুটে চলছি পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে। 10 থেকে 15 মিনিট সমুদ্রপথ পাড়ি দিয়ে পৌঁছে যাই মহেশখালী দ্বীপের জেটিতে। মহেশখালী জেটিতে পৌঁছে মনে হচ্ছিল আমরা মনে হয় ভুলে সুন্দরবন চলে এসেছি। কেননা পরিবেশটা ওরকমই মনে হচ্ছিল। কারণ জেটির আশপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এ তো সুন্দরবনে থাকা সেই সুন্দরী গাছগুলো। জেটিতে নেমে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই অটো ঠিক করতে হবে। আর এই অটো ঠিক করারই যত জ্বালা। কেননা জেটিতে নেমে অটো ঠিক করতে গিয়ে পড়লাম অটোম্যান হিরো আলমদের জ্বালায়। মাত্র 2 থেকে আড়াই ঘন্টা ঘোরানোর জন্য ভাড়া খসাতে হবে 1500 থেকে 1800 টাকা, তাও এই সমস্ত অটোগুলোতে। অবশেষে অনেক পেঁচালের পরে 1100 টাকায় এক হিরো আলমকে ঠিক করে ঘোরা শুরু করলাম মহেশখালী দ্বীপটি। আমি 1 টাকা হলেও দিতাম হুজুর, আমি ব্যবসা করব, 5000 টাকা দিলেও আমি দিতাম না। আমার কথা কি মামা জানো, আমার থিওরি হলো ভিন্ন। সেটা হলো একটা জায়গায় ঘুরতে হইলে কিছু খরচ হবে, হয়তো 2 টাকা আমি ছাড় দেবো, না 2 টাকা তুমি ছাড় দেবো, ঠিক না? মহেশখালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে থেকে অন্যতম হলো আদিনাথ মন্দির। মহেশখালীর যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে থেকে সর্বপ্রথম যে স্থানটি আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে আদিনাথ মন্দির। কারণ জেটি ব্রিজের সাথেই এটি অবস্থিত। মহেশখালী জেটি ব্রিজ থেকে নেমে প্রথমেই নিয়ে গেল আদিনাথ মন্দিরে, যেটি মণ্ডক পাহাড়ের চূড়ায় অবস্থিত। আদিনাথ মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য ঘিরে প্রতিবছর মেলারও আয়োজন হয় ফাগুন মাসে, যা বহুকাল ধরে মন্দিরকে কেন্দ্র করে চলে আসছে। এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মায়ানমার সহ আরও অনেক দেশ থেকে হিন্দু তীর্থযাত্রী ও পর্যটকদের সমাগম হয় এই মেলা উপলক্ষে। ভিডিও দেখাতে দেখাতে কিছু সাবধানতা বলে রাখি। বর্তমান সময়টা যেহেতু কিছু ধর্মাবলম্বীদের পরস্পর দাঙ্গা, উগ্রতা বিভিন্ন জায়গায় ঘটেছে, আবার কিছু অপপ্রচারও আছে। সো সাবধানতার খাতিরে পারতপক্ষে মন্দির, গির্জা এইসব জায়গাগুলো ঘোরাঘুরি থেকে বিরত থাকবেন। কারণ কিছু দুষ্ট লোক, সুযোগ সন্ধানীরা এটাকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে বানাতে পারে। সো বি কেয়ারফুল। গেলেও শান্তভাবে অল্প সময়ে ঘুরে চলে আসবেন। বিভিন্ন জায়গাতেই এখন হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দিরগুলোতে
অন্য ধর্মাবলম্বীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে, যা আজ থেকে 4 থেকে 5 বছর আগেও স্বাভাবিক ছিল। আদিনাথ মন্দিরের ইতিহাস কারো জানার ইচ্ছে হলে গুগল চাচার সাহায্য নিয়ে জেনে নিতে পারেন, কারণ যতটুকু তথ্য আমি এটাকে কেন্দ্র করে পেয়েছি তা নির্ভরযোগ্য মনে হয়নি আমার কাছে। ভিত্তিহীন ধারণা হচ্ছে, সো এ বিষয়ে না বলাই ভালো মনে করি। যাদের জানার আগ্রহ তারা গুগল থেকে জেনে নিতে পারেন। তবে আদিনাথ পাহাড় থেকে মহেশখালী দ্বীপ, ম্যানগ্রোভ ফরেস্ট এবং সমুদ্র খুব সুন্দরভাবেই দেখা যায়। সমুদ্র সমতল থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় 86 ফুট। আদিনাথ মন্দির দর্শন শেষে দ্য অটোম্যান হিরো আলম আমাদের নিয়ে যায় মহেশখালীর বড় রাখাইনপাড়ায় অবস্থিত বৌদ্ধ মন্দিরে। মহেশখালীতে অনেক দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল শতাব্দীর পুরানো ঐতিহাসিক এই বৌদ্ধ মন্দির। রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ মন্দির দেখার জন্য মহেশখালীতে প্রতিনিয়তই পর্যটকদের সমাগম ঘটে। তবে বর্তমান বাস্তবতা হলো শুধু সমাগমই ঘটে, ভেতরে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না, বা ভিন্ন ধর্মের কাউকে প্রবেশ করতে দেখিয়েও নি, আমরাও ঢুকতে পারিনি। আমার কথা হলো, দর্শনার্থী কোথাও তো যায় দর্শন করতে, যদি দর্শনই করতে না পারে তো ওই স্থানে টাকা সময় খরচ করে যাওয়া অনর্থক। তবে অটোমামার কাছ থেকে জানতে পারলাম এর ভেতরে আছে বেশ কয়েকটি বৌদ্ধ মূর্তি, কয়েকটি পিতলের বৌদ্ধ মূর্তিও আছে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ধ্যানমগ্ন বুদ্ধ, মাথায় হাতে শায়িত বুদ্ধ এবং দণ্ডায়মান বুদ্ধ ইত্যাদি। রাখাইনপাড়ার বৌদ্ধ মন্দির ঘুরিয়ে দ্য অটোম্যান হিরো আলম মামা আমাদের নিয়ে আরেকটু সামনে এগিয়ে নিয়ে আসলো স্বর্ণ মন্দিরে। এখানে এসেও দেখি একই অবস্থা, সব কিছুই বন্ধ, গেট বন্ধ, আশপাশের বিভিন্ন জায়গায় অর্থাৎ ঢোকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সব কিছুই একেবারে বন্ধ করে রেখেছে, কাউকে ঢুকতেও দিচ্ছে না। সো বাহির থেকে 2-1টা ছবি ও সংক্ষেপ ভিডিও করে চলে আসি। খুবই বিরক্ত লাগছিল এই স্থানগুলোতে এসে, কারণ দর্শনার্থীরা একটু ঘুরতেই আসে, জায়গাগুলো দেখতে আসে, কিছু নলেজ নিতে আসে। সুতরাং এখানে এসে যদি সব কিছু যদি বন্ধই দেখে তাহলে এটা আসলে দর্শনার্থীদের জন্য যথেষ্ট বিরক্তিকর বিষয়। স্বর্ণ মন্দিরের পাশেই রয়েছে শুটকি মার্কেট। বাহারি রকমের শুটকির আইটেম রয়েছে এখানে। সামুদ্রিক মাছ কিংবা নদীর মাছ, বিভিন্ন ধরনের এই ছোট বড় বিভিন্ন রকমের মাছেরই শুটকি পাবেন এই জায়গাটিতে। তবে এখানের শুটকির কোয়ালিটি কেমন হবে সেটা আমার ধারণা নেই, বা আমি বলতে পারবো না, কারণ কক্সবাজার পুরো এলাকাটাই শুটকির জন্য বিখ্যাত, চিটাগাং, কক্সবাজার এগুলো। সুতরাং বিভিন্ন স্থানেই শুটকি পাওয়া যায়। তবে কোন জায়গার শুটকি ভালো এবং কোন জায়গার শুটকি ভালো না এ বিষয়ে আসলে আমার কোনো নলেজ নেই। সুতরাং আপনারা কেনার সময় যাচাই বাছাই করে কিনতে পারেন। যদি আপনাদের কাছে ভালো মনে হয় তবে সংগ্রহ করে আনতেও পারেন। তবে যতটুকু দেখলাম শুটকিগুলো দেখতে বেশ ফ্রেশই মনে হচ্ছিল। মহেশখালী ভ্রমণের সবচেয়ে ভালো অভিজ্ঞতা ছিল এই 2টা বাচ্চাকে নিয়ে। তারা সাগর থেকে হাঙ্গরের ছোট বাচ্চা ধরে এনেছিল এবং আমাদেরকে দেখাচ্ছিল, দেখে খুব ভালোই লাগতেছিল। অতঃপর তাদেরকে হালকা কিছু বকশিশ দিই এবং তাদের সাথে কিছু ছবিও তুলে নেই এবং তারাও এতে খুব খুশি হয়। এটার নাম কি কত, কি মাছ? হাঙ্গর ধরে লাইছো তোমরা, চিন্তা করো একটু। এটার পেটটা দেখি তো, বড় উপর মুখটা একটু আট করা হতো, এটার মুখটা আট করে দিতে পারবা? মুখটা টান দাও তো দেখি, এদিকে আনো, এদিকে আনো। এটা তো বাচ্চা, এটা তো বাচ্চা। কোন জায়গা থেকে ধরছে? এই যে এখান থেকে। ঠিক আছে, ধন্যবাদ। সর্বশেষ জেটিতে ফেরার পথে লবণ চাষের এই জায়গাটিও দেখে নিতে পারেন। ভাঙ্গা মন নিয়ে মহেশখালী ত্যাগ করি। মহেশখালী যতটা আগ্রহ নিয়ে এসেছিলাম, ঘুরে সেই আগ্রহের জায়গাটি পূর্ণ হয়নি বিভিন্ন ধরনের এইসব প্রতিবন্ধকতার কারণে। সো যারা বর্তমানে বা নিকটবর্তী ভবিষ্যতে মহেশখালী ঘুরতে যাবেন তারা এই বিষয়গুলো মাথায় রেখেই যাবেন, যেন আপনিও নৈরাশ না হন। হ্যাঁ, পরিস্থিতি পাল্টিয়ে আগের রূপেও ফিরতে পারে, ও তো বহুত দূর কি বাত হয়। তবে খোঁজখবর নিয়ে তবেই যাওয়া ভালো মনে করি। কিছু দেখতে পারি আর না পারি, মহেশখালীর মাটিতে তো পা রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। ডক্টর সলিমুল্লাহ খানের জন্মস্থান দেখেছি, মহেশখালী তো দেখেছি এবং মহেশখালী তো চিনেছি, এটাই বা কম কি। মনকে এই সান্ত্বনা দিয়ে মহেশখালীকে অন্তিম বিদায় জানিয়ে আবারও সমুদ্রপথে কক্সবাজার ফিরে এসেছি। আজ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।